সকাল। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। আজকে ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি অর্পিতা চৌধুরী। আজকে আমি প্রথম ক্লাসটা নেব দশম শ্রেণীর সমাসের উপর। তাহলে দেখে নিই আসলে সমাস বলতে প্রথমে কি বুঝি। আমি একটি উদাহরণ লিখছি। সিংহ চিহ্নিত আসন সমান আমরা লিখছি সিংহাসন। দেখি শিক্ষার্থীরা, তোমরা কি এখন বলতে পারবে এই সিংহ চিহ্নিত আসনের মধ্যে কোনটি সমাস হতে পারে? এখানে কোনটা মনে হচ্ছে? সিংহ চিহ্নিত আসনটা সমাস, নাকি সিংহাসনটা সমাস, নাকি পুরোটাই সমাস বলে মনে হচ্ছে? তাহলে এখানে আসলে আমরা দেখছি প্রথমত তিনটা পদ মিলে একটা পদে পরিণত হয়েছে। তাহলে একটা পদে পরিণত হওয়াটা হচ্ছে এখানে সিংহাসন। তাহলে দেখো এখানে আমরা বলতে পারছি যে সমাসের যে একটা সংজ্ঞাটা আমি দাঁড় করাচ্ছি। অর্থ সংযুক্ত বিশিষ্ট। যেহেতু আমাদের সমাসের চ্যাপ্টারটা অনেক বড়, তোমরা একটু লিখে নাও, তাহলে তোমাদের মনে রাখার সুবিধার্থে। অর্থ সংগতি বিশিষ্ট একাধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, এই যে আমরা একটা বলছি অর্থ সংগতি বিশিষ্ট একাধিক পদের এক পদে পরিণত হওয়া। এখানে অর্থ সংগতি বিশিষ্ট দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে? অর্থ সংগতি বিশিষ্ট বলা হচ্ছে এখানে যেমন দেখো পাশাপাশি যখন তিনটা শব্দ বসেছে, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, তাহলে প্রত্যেকটার মধ্যে একটা মেলবন্ধন আছে এবং এই মাধ্যমে এই তিনটা পদের মাধ্যমে একটা নতুন পদের সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে সিংহাসন। এই জন্যই বলা হচ্ছে অর্থ সংগতি বিশিষ্ট একাধিক পদে এক পদে পরিণত হওয়া। এটাকে তাহলে আমরা বলছি, এই যে প্রক্রিয়া সেটাকে আমরা বলছি সমাস। তাহলে এখন দেখো এই যে এই পদটাকে সিংহাসনটা সমাস। এখন এটাকে আমরা আরো বলতে পারি সমস্ত পদ সমাসবদ্ধ পদ বা সমাস নিষ্পন্ন পদ। শিক্ষার্থীরা, এখন যে তোমাদের এসএসসি পরীক্ষায় এমসিকিউতে জানতে চাওয়া হয় সমাসবদ্ধ যে পদ, সেই পদের অপর নাম কি হতে পারে, তাহলে তোমাদের উত্তরটা আসবে সমস্ত পদের যে অপর নাম হচ্ছে সমাসবদ্ধ পদ বা সমাস নিষ্পন্ন পদ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব যে এই যে সিংহ চিহ্নিত আসন, এই সমস্ত পদটাকে যে আমরা যদি এই ভাঙলে আমরা কিছু বাক্যাংশ পাই, সেগুলোর নামটা হচ্ছে, এদিকে আমি লিখে দিচ্ছি, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য।
এই ব্যাস বাক্যের মধ্যে যে আমরা দেখছি তিনটে পদ রয়েছে, এই তিনটি পদের মধ্যে এই ব্যাস বাক্যের প্রত্যেকটিকে বলা হয় সমসমান পদ। এগুলো তোমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ ছোট ছোট ইনফরমেশন, যেগুলো তোমাদের যে এমসিকিউ গুলো যখন বহু নির্বাচনের প্রশ্নগুলো যখন চিন্তা করবে যে এখানে কি চাওয়া হচ্ছে তোমাদের বুঝে উত্তরটা দিতে হবে। তাহলে ব্যাস বাক্যে যে তিনটা পদ আছে এখানে লিখেছি, তার প্রত্যেকটাকে আমরা বলবো সমসমান পদ। তাহলে সিংহাসন, এই উদাহরণটিতে সিংহ একটি সমসমান পদ, চিহ্নিত একটি সমসমান পদ হবে এবং আসন একটি সমসমান পদ হবে। তারপর দেখো এখানে যে সমাসবদ্ধ পদ, এখানের মধ্যে কিন্তু প্রথম অংশটাকে আমরা বলবো পূর্বপদ এবং দ্বিতীয় অংশটাকে আসনটাকে বলবো আমরা পরপদ। শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদের সমাসের মধ্যে পূর্বপদ এবং পরপদটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে এই পূর্বপদ এবং পরপদের অর্থের উপর ভিত্তি করে আমরা সমাসের প্রকারভেদটাকে নির্ণয় করি। তাহলে এখানে এই সিংহাসনের মধ্যে প্রথমটা হচ্ছে সিংহ আর আসনটা হচ্ছে আমাদের পরপদ। তাহলে এখন আমরা এতক্ষণ যা বললাম তার মধ্যে আমরা বুঝতে পেরেছি কোনটা সমস্ত পদ, কোনটা ব্যাস বাক্য, কোনটা সমসমান পদ এবং কোনটা পূর্বপদ এবং পরপদ। এখন সমাসের উপর আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। আমি ব্যাখ্যাটা লেখার পরে করছি। সমাসের ভিত্তি হচ্ছে অর্থ। ওই যে একটু আগে বললাম পূর্বপদ এবং পরপদ, তাহলে পূর্বপদ এবং পরপদের অর্থ অনুসারে সমাসের প্রকারভেদগুলো আমরা নির্ণয় করব। দ্বিতীয়টা হচ্ছে সমাসের রীতি এসেছে সংস্কৃত ভাষা থেকে, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে সংস্কৃত ভাষায় ব্যাকরণের যে নিয়ম কানুনগুলো আছে সেই ভাষা রীতি অনুসরণে বাংলা ব্যাকরণে আমাদের সংস্কৃতি রীতিটা এখনো প্রচলিত আছে। সমাস আলোচিত হয় রূপতত্ত্ব বা শব্দ তত্ত্ব। শিক্ষার্থীরা মনে আছে নিশ্চয়ই, আমরা ক্লাসে পড়েছিলাম ব্যাকরণে আমাদের যে চারটি আলোচ্য বিষয় আছে তার অন্যতমটা হচ্ছে রূপতত্ত্ব বা শব্দতত্ত্বে। এখন শব্দতত্ত্বে এই সমাসটা কেন আমাদের শব্দতত্ত্বের অংশ হচ্ছে, আমরা কিছুক্ষণ আগে উদাহরণে দেখেছিলাম যে সিংহ চিহ্নিত আসন, তাহলে এর এই তিনটা পদ মিলে একটা নতুন পদের সৃষ্টি হয়েছে, অর্থাৎ নতুন শব্দের সৃষ্টি হয়েছে। এই শব্দটা হচ্ছে সিংহাসন। তাহলে এখানে যেহেতু একটা নতুন শব্দ আমরা সৃষ্টি করেছি, তাই এই সমাসটাকে আমরা বলবো এটা রূপতত্ত্ব বা শব্দতত্ত্বের একটি অংশ। সমাসের অপর নাম একপদীকরণ বা সংক্ষেপণ। এগুলো তোমরা লিখে নাও, তোমাদের বহু নির্বাচনের জন্য লাগবে। তাহলে দেখো একপদীকরণ, ওই যে আমরা বলেছি, আমি একটা উদাহরণ দিয়ে বলছি তোমাদের যাতে মানে মনে রাখার সুবিধার্থে। এই যে সমাসের অপর নাম একপদীকরণ, এই যে তিনটা পদ সিংহ চিহ্নিত আসন, তাহলে আমরা এই তিনটা পদের মাধ্যমে কি সৃষ্টি করছি, সিংহাসনকে সিংহাসন, তাহলে সেটা এক পদে পরিণত হলো।
আবার একইভাবে বললে যে সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, সেটাকে সংক্ষেপে করলে হচ্ছে সিংহাসন। একইভাবে আমরা উদাহরণ দিতে পারি বিলাত থেকে ফেরত, বিলাত ফেরত, তাহলে সেটা হচ্ছে এক পদে পরিণত হলো, বা ইয়াতে বিলাত হতে ফেরত তিনটা পদ মিলে সেটা সংক্ষেপে হলো বিলাত ফেরত। তাহলে এখন আমরা দেখব সমাসের প্রকারভেদগুলো। তাহলে আমরা সমাসের প্রকারভেদ দিয়ে যাওয়ার আগে প্রথম যে জিনিসটা দেখেছিলাম, সমাসের ভিত্তি হলো অর্থ। শিক্ষার্থীরা এটা তোমাদের মনে রাখতে হবে আর বুঝে রাখতে হবে, না তো আমাদের সমাসের প্রকারভেদগুলো আমরা সঠিকভাবে করতে পারবো না। তাহলে সমাস সাধারণত আমরা জানি 6 প্রকারের। এখন আমি প্রত্যেকটা সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় এবং ব্যাস বাক্যগুলো তৈরি করতে গেলে কোন কোন শব্দ ব্যবহৃত হয় সেটা দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো, লিখে নাও তোমরা একটু। সমাস, পদের প্রাধান্য, আর একটা হচ্ছে ব্যাস বাক্যের বৈশিষ্ট্য। কারণ ব্যাস বাক্য না বুঝলে আমরা তো যে আমাদের সব যে নির্ণয় করতে দেওয়া হবে সেটা করতে পারবো না। কারণ তোমাকে পরীক্ষায় যেটা দেবে, তোমাকে আগে প্রথমে বুঝতে হবে সেটা ব্যাস বাক্য কি হবে, তারপর তুমি নির্ণয় করতে পারবে এটা সমাসে কোনটার মধ্যে পড়ছে। তাহলে দেখো, আমরা শুরু করি প্রথমে দ্বন্দ্ব সমাস। তাহলে পদের প্রাধান্য হচ্ছে উভয় পদে অর্থ প্রধান। তোমরা এখন লিখে নাও, তারপর আমি ধাপে ধাপে একটা করে আলোচনা করব। আর ব্যাস বাক্যে আমরা ব্যবহার করব ও এবং আ, তবে সাধারণত ওটা বেশি ব্যবহৃত হয়। তারপর আসে দেখো কর্মধারয় সমাস। কর্মধারয় হচ্ছে পরপদে অর্থ প্রধান। তারপর ব্যাস বাক্যে আমরা ব্যবহার করব যে, যা, তা, যিনি, তিনি, ন্যায়, রূপ। তারপর হচ্ছে তৎপুরুষ সমাস। তৎপুরুষে পরপদের অর্থ প্রধান। আর ব্যাস বাক্যের বৈশিষ্ট্য হচ্ছে পূর্বপদে বিভক্তি থাকবে। পূর্বপদে বিভক্তিটা মনে আছে তোমাদের? বিভক্তি 7 প্রকারের। তাহলে আমরা যখন তৎপুরুষ সমাস করব তখন দেখবো যে পূর্বপদে বিভক্তি থাকবে। তারপর হচ্ছে বহুব্রীহি সমাস। ভিন্ন পদের অর্থ প্রধান। যখন পুরোটা আলোচনা করব তোমাদের তখন সহজ লাগবে। এখন আপাতত লিখে নাও। ব্যাস বাক্যে ব্যবহৃত হবে যার, যাতে। তারপর হচ্ছে অব্যয়ভাব সমাস। পূর্বপদে অর্থ প্রধান থাকবে। আর আমরা ব্যাস বাক্যে তখন ব্যবহার করব সমীপে, সদৃশ্য, পর্যন্ত, এরপর হচ্ছে দ্বিগু সমাস। পরপদে অর্থ প্রধান।
এখানে হচ্ছে ব্যাস বাক্যটা আমাদের তৈরি করতে হবে পূর্ব পদে সংখ্যাবাচক শব্দ বা সমাহার। সুন্দর একটা শব্দ, তাই না? সমাহার, আমরা কথায় কথায় বলি বিচিত্র সমাহার, সেরকম। তাহলে এখানে আমরা দেখছি যে সমাসের আমাদের যে প্রকারভেদ আছে, আমরা যে সমাসটা নির্ণয় করব সেখানে ভিতরে প্রথমত আমাদের কাজ হচ্ছে কোন পদের অর্থ সেখানে প্রাধান্য পাচ্ছে। এরপর আমরা ব্যাস বাক্যটা তৈরি করার পরে সমাসটা আমরা নির্ণয় করতে পারবো। তো আশা করছি তোমাদের লেখা হয়েছে। তাহলে আমরা এখন দেখব, প্রথমে আমরা লিখেছি সমাসের প্রকারভেদের মধ্যে প্রথমটা হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাস। সমাসটা আমাদের অনেক বড় একটা চ্যাপ্টার, প্রকারভেদ সহ প্রায় আমাদের 40টার উপরে সমাস আছে। তাহলে দেখো দ্বন্দ্ব সমাস, এখানে আমি একটা উদাহরণ দিই। বাবা ও মা, আচ্ছা মা ও বাবা লিখলাম, ঠিক আছে, মা বাবা। জমা ও খরচ, জমা ও খরচ, জমা খরচ। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, যেখানে আমরা বলেছিলাম যে পদের অর্থ প্রাধান্য, তাহলে এখানে দ্বন্দ্ব সমাস আমরা দেখছি কি লিখেছি আমরা উভয় পদের অর্থ প্রধান। তাহলে প্রথমে আমরা দেখছি বাবা ও মা। তাহলে দেখো আমাদের ছোটবেলা থেকে আমাদের ভরণ পোষণ লালন পালনে যে দুইটা মানুষের মুখ্য ভূমিকা প্রথমে থাকে আমাদের বিদ্যালয়ে যাওয়ার আগ পর্যন্ত, সেই দুইটা মানুষই কিন্তু আমাদের বাবা ও মা। তাহলে এখানে দুইটা পদই আছে, এখানে প্রাধান্য পাচ্ছে, সেজন্য আমরা বলছি বাবা ও মা। বাবা মা হচ্ছে দ্বন্দ্ব সমাস, অর্থাৎ উভয় পদে প্রাধান্যটা এখানে মুখ্য। ঠিক একইভাবে দেখো জমা ও খরচ। তাহলে এই জমা ও খরচের মধ্যে আমরা যা আয় করি তার মধ্যে থেকে আমরা কিছুটা সঞ্চয় করি, কিছুটা আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে আমরা ব্যয় করি। তাহলে এখানেও উভয় পদই হচ্ছে প্রাধান্য পেয়েছে। এই জন্য বলা হচ্ছে জমা ও খরচ, এই দুটা পূর্বপদ এবং পরপদ দুটাই এখানে মুখ্য প্রাধান্য পাচ্ছে, তাই এগুলোকে আমরা বলছি দ্বন্দ্ব সমাস। এখন আসো যে দ্বন্দ্বের মধ্যে অনেক প্রকারের শব্দযোগে দ্বন্দ্ব সমাস গঠিত হয়। আমরা এখন আস্তে আস্তে ওই আলোচনার দিকে যাই, কারণ এসএসসিতে তোমাকে প্রশ্নটা দেওয়া হবে কোন অর্থে নিম্নের নিচে দ্বন্দ্ব সমাসটি গঠিত হয়েছে। যেটাকে এসএসসি তোমাকে সরাসরি সহজ কোনো কিছু দেবে না যে কোনটি দ্বন্দ্ব সমাস, তোমাকে হয়তো বা প্রশ্নটা করবে এটা কোন অর্থে দ্বন্দ্ব তা নির্ণয় করো। সঠিক দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোনটি, কিভাবে দ্বন্দ্ব সমাসটি গঠিত হয়েছে। তাহলে আমরা শুরু করি। তাহলে দ্বন্দ্ব সমাস কয়েক প্রকারে সাধিত হয়। তাহলে আমি শুরু করছি, আবার কিছুক্ষণ আগে যেটা দিয়েছিলাম ওটা দিয়ে শুরু করি, আমাদের একই উদাহরণ দিলে মনে রাখাটা অনেকটা সহজ। তাহলে দেখো যেটা বলেছিলাম, তাহলে দেখো এখানে মা বাবা প্রথমে বলেছিলাম দুইটা পদে এখানে মুখ্য, সেজন্য এটা দ্বন্দ্ব সমাস। চা বিস্কুট একই, যেখানে পূর্বপদ এবং পরপদ দুটাই প্রাধান্য পাচ্ছে। কারণ আমরা কেউ আসলে শুধু চা দিলে সন্তুষ্ট হই না, চায়ের সাথে আমাদের কিছু লাগে, সেজন্য আমরা অন্য কিছু না বলে আমাদের যেটা সহজলভ্য সহজে পাওয়া যায় আমরা বিস্কিটকে উদাহরণ হিসেবে নিয়ে এসেছি। এখানে তোমরা চা বিস্কুট ছাড়াও চা সিঙ্গারা চা সমোসা সবকিছুই আমরা বলতে পারি, তাই না?
তাহলে আমরা দেখছি তাহলে এই দুইটা তাদের তো একটা মিল আছে, তাই তো? তাহলে এই জন্য আমরা এটাকে না বলবো মিলনার্থক দ্বন্দ্ব। মিলনার্থক শব্দযোগে দ্বন্দ্ব। শিক্ষার্থীরা আমি একটু আস্তেই বলছি যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। তাহলে তোমরা বুঝতে পারছো তাহলে যে দ্বন্দ্বটা উভয় পদে প্রাধান্য থাকবে এবং তাদের ভিতরে একটা মিলনের যে বিষয়টা প্রকাশ করবে সেটাকে আমরা বলবো মিলনার্থক শব্দযোগে দ্বন্দ্ব। এরপর আমি দুটা করে উদাহরণ দিই, কারণ এখানে আমাদের প্রকারভেদ কিন্তু অনেকগুলো আছে। তারপরে একটু জটিল, অতটা মিলনার্থক নয়। দা ও কুমড়া। হচ্ছে দা কুমড়া। তারপর হচ্ছে ওহি ও নকুল। শিক্ষার্থীরা তোমরা কিন্তু বাগধারায় এগুলো পড়েছো, মনে করতে পারছো শব্দগুলো দিয়ে আসলে কি বোঝায়? ওহি ও নকুল। স্বর্গ ও নর হচ্ছে স্বর্গ নর। তাহলে দেখো একটু খেয়াল করো যে দা কুমড়া আমরা বাগধারায় কি করেছিলাম, যে এটা হচ্ছে শত্রুতা, তাই তো? দা এবং কুমড়া, আমার দায়ের কাজ হচ্ছে কুমড়াকে কাটা, সেজন্য বলা হচ্ছে যে দা কুমড়াটা হচ্ছে সম্পর্কটা হচ্ছে বিরোধাত্মক তাদের মধ্যে সম্পর্ক। একইভাবে অভিনকুলে বাগধারা হচ্ছে যে শত্রু মনোভাবাপন্ন, তাহলে সেখানে হচ্ছে একটা বিরোধের বহিঃপ্রকাশ। তাহলে আমরা দেখছি তাহলে এগুলোকে আমরা কি বলবো বিরোধাত্মক, তাদের মধ্যে বিরোধ আছে, সুসম্পর্ক নেই, সেজন্য আমরা বলছি বিরোধাত্মক শব্দযোগে দ্বন্দ্ব। তাহলে এখানে আমরা দুইটা পেলাম, মিলনার্থক শব্দযোগে দ্বন্দ্ব এবং বিরোধাত্মক শব্দযোগে দ্বন্দ্ব। 3 নাম্বারটা লিখি, একটু নিচে আসছে তারপর শেষ করি। এরপর আরেকটা লিখি আয় ও ব্যয়। আয় ব্যয় তারপর হচ্ছে জমা ও খরচ। এটা হচ্ছে জমা খরচ। ছোট ও বড়। তাহলে শিক্ষার্থীরা সহজেই আমরা বুঝতে পারছি আয় ব্যয় এটা বিপরীতার্থক বোঝাচ্ছে, অর্থাৎ আয় করার পর যেটা আমরা খরচ করে ফেলি তাহলে আমাদের সেই আয়টা আবার চলে যাচ্ছে, তাহলে সেটা সম্পূর্ণ একটা বিপরীত। ঠিক একইভাবে জমা তো আমার কিছু থাকলো, সেটা যদি আমি আবার খরচ করে ফেলি তাহলে আমার কাছে শেষ হয়ে গেল, তাহলে একটা বিপরীত একটা শব্দ, যেটা দিয়ে একটা বিপরীত পরিস্থিতি বোঝানো হচ্ছে। ঠিক একইভাবে ছোট ও বড় একই অর্থ বোঝাচ্ছে, তাই আমরা এটা বলবো বিপরীত শব্দযোগে। এগুলো যে বিপরীত শব্দ আমরা সহজেই বুঝতে পারছি। তাহলে বিপরীত শব্দযোগে দ্বন্দ্ব। শিক্ষার্থীরা তাহলে আমরা প্রথমে 3টা আলোচনা করলাম, মিলনার্থক, বিরোধার্থক এবং বিপরীত শব্দযোগে। এরপর আসছে 4 নম্বরে হাত ও পা। হচ্ছে হাত পা। তারপর হচ্ছে নাক ও
কান হচ্ছে নাক কান, বুক ও পিঠ। বুক, পিঠ। তাহলে দেখো এগুলো আমরা সবাই চিনি, এগুলো আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে তারই নাম। তাহলে হাত ও পা হাত পা, নাক ও কান নাক কান, বুক ও পিঠ বুক পিঠ। তাহলে এগুলোকে আমরা কি নাম দেব? অঙ্গবাচক শব্দযোগের দ্বন্দ্ব। অঙ্গবাচক শব্দযোগের দ্বন্দ্ব। এরপরে আসো উদাহরণগুলো লিখে নাও। 19 ও 20 হচ্ছে 19 20, 7 ও 5, 7 ও 5 হচ্ছে 7 5, 9 ও 6। শিক্ষার্থীরা এই এগুলো কিন্তু বাগধারাতে একটা অর্থ বহন করে, মনে আছে তোমাদের? 9 6, যদিও আমরা এগুলোকে সংখ্যা হিসেবে দেখছি, কিন্তু বাগধারায় এই যে 19 20, 19 20 এর অর্থটা কি ছিল মনে করতে পারছো? এটা হচ্ছে 19 20টা আমরা পড়েছিলাম ক্লাসে, সামান্য পার্থক্য। তারপর হচ্ছে এই যে 7 ও 5, 7 5টা হচ্ছে বহু কথা বা বিচিত্র কথা। যেমন অনেকে কথা বলে আমি কারোর সাথে পাচ্ছে নাই, মানে আমি নানান রকম কথাবার্তার মধ্যে নেই। তাই এই বাগধারাগুলো কিন্তু আমাদের খুব প্রিয় এবং আবহমান কাল ধরে এগুলো আমরা কথায় ব্যবহার করি। এরপর হচ্ছে 9 6, এটা 9 6টা আমরা পড়েছিলাম। 9 6টা হচ্ছে যে অপচয়, অর্থাৎ বলছে 9 6 করে তুমি টাকাগুলো নষ্ট করো না। তাহলে অর্থাৎ বলা হচ্ছে তুমি টাকার অপচয় করো না। তাহলে এই যে সংখ্যাগুলো ব্যবহার হচ্ছে দ্বন্দ্বে, এগুলোর নাম হচ্ছে সংখ্যাবাচক শব্দযোগে দ্বন্দ্ব। সংখ্যাবাচক শব্দযোগে দ্বন্দ্ব। তাহলে দেখো আমরা এখানে তাহলে 5টা প্রকার পেলাম। তাহলে এখানে সংখ্যাবাচক বুঝতে পেরেছ? শিক্ষার্থীরা এরপরে দেখো হাট বাজার। হাট ও বাজার চিনি তো আমরা সবাই, বাজার হাট বাজার। গ্রামে সাধারণত বলা হয় ওই যে হাট বার, বাজার যখন হয় সেটাকে ওনারা বলে কল ও কারখানা। এটা হচ্ছে কল। তাহলে দেখো এখানে যেটা হাট সেটাই কিন্তু বাজার। বাজারে যেমন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়, একইভাবে গ্রামগঞ্জে যে হাট বসে সপ্তাহে, সেটাই হচ্ছে সেখানেও নিত্য প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায়। সেই জন্য সেটাকে বলা হচ্ছে হাট। বাজারটা হচ্ছে বাজারেও যা পাওয়া যায় হাটেও তা পাওয়া যায়, অর্থাৎ হাটে যা পাওয়া যায় সেটা বাজারেও পাওয়া যায়। একইভাবে অনুরূপ সম্পর্ক কল ও কারখানা। একটা কারখানার পরিচালনার জন্য সেখানে যন্ত্রপাতি যে জিনিসগুলো প্রয়োজন, অর্থাৎ সেটাকে বলা হচ্ছে কল। আর এগুলো থাকলে সেটা কারখানাটা চলবে, সেজন্য এগুলোর নাম হচ্ছে সমার্থক শব্দযোগে দ্বন্দ্ব। সমার্থক শব্দযোগে দ্বন্দ্ব। তারপর 7 নম্বরে আসো কাপড় ও চোপড়। কাপড় ও চোপড় শিক্ষার্থীরা তোমাদের মনে যে প্রশ্নটা এখন বুঝতে পারছি এসছে,
কাপড় বলতে আমরা সহজে বুঝি, কিন্তু চোপড় আবার কোনটাকে বলবো, তাই তো? আচ্ছা, আমি একটি উদাহরণ আগে লিখে নিয়ে তারপর বলছি। পোকা ও মাকড়, তাহলে আমরা বলবো পোকা মাকড়। পোকা মাকড়, দয়া ও মান, এটা হচ্ছে দয়া মান। তাহলে একটু দেখো শিক্ষার্থীরা, এই যে কাপড় চোপড়, আমরা দ্বিরুক্তি শব্দ গঠনের ক্লাসে পড়েছিলাম যে মূল শব্দে ঈশ্বর পরিবর্তন হয়ে যেটা আরেকটি শব্দ হয়, সেটা হচ্ছে যুগ্ম রীতিতে তৈরি দ্বিরুক্তি শব্দ। তাহলে এখানে আমরা কাপড়টা হচ্ছে আমাদের মূল শব্দ, ওটা আংশিক পরিবর্তন হয়ে গেছে চোপড়, সেজন্য হচ্ছে কাপড় ও চোপড়, কাপড় চোপড়। ঠিক একইভাবে পোকা ও মাকড়, মূল শব্দটা কিন্তু এখানে সেই পোকাই, সেই পোকাটাকে ঈশ্বর পরিবর্তন হয়ে বোঝানোর জন্য ব্যবহৃত হচ্ছে মাকড়, সেজন্য হচ্ছে পোকা মাকড়। দয়া ও মায়া, তাহলে যার মধ্যে দয়া আছে তার ভিতরে তো মায়াটা থাকবে। তাহলে এটা শুধু একটা শব্দ না দিয়ে কোনো মানুষের দয়ালু মনোভাব বোঝানোর জন্য আমরা সাধারণত বলি তার মধ্যে অনেক মায়া দয়া এই গুণগুলো আছে। তাহলে এই জিনিসগুলোকে আমরা বলবো প্রায় সমার্থক, প্রায় সমার্থক। খেয়াল করবে যে সমার্থক আর প্রায় সমার্থক একটু কিন্তু ভিন্নতা আছে। সমার্থক বলতে একটা দিয়ে যা কাজ হয় এর ওই সাথে অন্যটা দিয়ে একই কাজ হবে, আর সেখানে প্রায় সমার্থকটা হচ্ছে যুগ্ম রীতিতে তৈরি দ্বিরুক্ত শব্দে বহিঃপ্রকাশ। প্রায় সমার্থক ও সহচর শব্দ, সহচর শব্দ যোগে দ্বন্দ্ব। তারপরে দেখো 8 নম্বর হচ্ছে যা ও তা, যাতা, যে ও সে, যে সে, যথা ও তথা, যথা তথা। তাহলে দেখো এখানে আমরা সহজে বুঝতে পারছি যা তা, যে সে, যথাযথ এগুলো কি সর্বনাম, তাহলে আমরা অনায়াসে বুঝতে পারছি এখানে এমন কোনো জটিলতা নেই। দুটো সর্বনাম যোগে গঠিত দ্বন্দ্ব, দুটো সর্বনাম যোগে দ্বন্দ্ব। তাহলে শিক্ষার্থীরা আমি পরেরটাতে চলে যাই, তাহলে আমরা সহজে বুঝতে পারলাম সর্বনাম যোগে দ্বন্দ্ব কোনগুলো হবে। তারপরে দেখো 9 দেখা ও শোনা, হচ্ছে দেখা শোনা। তারপরে যাওয়া ও আসা, হচ্ছে যাওয়া আসা, যাওয়া আসা। চলা ও ফেরা, চলা ফেরা, চলা ফেরা। তাহলে এটা কি হলো? তোমরা উত্তর দেবে, একদম কিন্তু সহজ। দেখাশোনা, যাওয়া আসা, চলাফেরা, এগুলো কি সহজে আমরা বুঝতে পারছি, এগুলো আমাদের কাজের অংশ। তাহলে এগুলো হচ্ছে ক্রিয়া। তাহলে এই জিনিসগুলোকে আমরা কি বলবো? দুইটি ক্রিয়ার যোগে গঠিত দ্বন্দ্ব। সহজ এটা, দুটো ক্রিয়া যোগে দ্বন্দ্ব। এরপর দেখো 10-এ আসছে, সহজ করে বেশিক্ষণ আলোচনা করছি না, তোমাদের অন্য ক্লাসও করতে হবে। ধীরে ও সুস্থে, ধীরে ও
ও সুস্থে, ধীরে সুস্থে, ধীরে সুস্থে। তারপরে আকার ও ইঙ্গিতে, আকার ইঙ্গিতে। তাহলে দেখো আমরা কিভাবে কথা বলি যে ধীরে সুস্থে যাও, ধীরে সুস্থে করো। তাহলে কিন্তু এগুলো কোথায় ব্যবহার হচ্ছে? যে কোনো ক্রিয়ার আগে করে ব্যবহৃত হলো, সেখানে প্রকাশ করছে একটা বিশেষণ, ক্রিয়ার সাথে একটা বিশেষণ এখানে প্রয়োগ আমরা লক্ষ্য করছি। ধীরে যাও, ধীরে সুস্থে এগো। তাহলে এই জন্য আমরা এগুলোকে বলবো ক্রিয়া বিশেষণ যোগে দ্বন্দ্ব সমাস। একইভাবে যে জোরে বলো না, ইশারা ইঙ্গিতে বলো, বা আকার আকৃতিতে বুঝিয়ে দাও তুমি কোনটা চাইছো। তাহলে এই যে ক্রিয়া, এই যে মানে বুঝিয়ে দাও, আকার ইঙ্গিতে বলো, এই ক্রিয়ার সাথে যুক্ত হয়েছে এগুলো আকারে ইঙ্গিতে। তাই আমরা এগুলোকে বলবো দুটো ক্রিয়া বিশেষণ যোগে দ্বন্দ্ব। তাহলে দেখো এরপর আসছে 11 নম্বরে ভালো, ভালো ও মন্দ, ভালো মন্দ, ভালো মন্দ, কম ও বেশি, তাহলে হচ্ছে যে কম বেশি। তাহলে দেখো এখানে আমরা সহজেই বুঝতে পারছি এগুলো হচ্ছে, এগুলো কি ভালো মন্দ, তাহলে এগুলো হচ্ছে বিশেষণ শব্দ, তাই তো? যে সে খুব ভালো বা সে বিষয়টা মানে মন্দ নয়, মানে মোটামুটি চলে। তাহলে আমরা কোনো কিছুকে বোঝানোর জন্য যে শব্দগুলো ব্যবহার করছি, বিশেষকে বিশেষায়িত করার জন্য আমরা বিশেষ্যকে, তাহলে সেটাই হচ্ছে আমাদের বিশেষণ। তাহলে এই দুটাকে আমরা বলবো দুটো বিশেষণ যোগে দ্বন্দ্ব। তাহলে এখানে আমরা পাচ্ছি প্রায় দ্বন্দ্ব সমাসের 11 রকমের প্রকারভেদ। আর একটু বিষয় আছে যেগুলো একটু আলোচনা করে দিই, তাহলে আমাদের আজকে দ্বন্দ্ব সমাসটা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। তাহলে দেখো আরেকটা আছে অলোক দ্বন্দ্ব। অলোক দ্বন্দ্ব, এতক্ষণ আমরা দ্বন্দ্বের পর আবার নতুন করে আরেকটা, তেমন কিছু না, এটা হচ্ছে যে আগে উদাহরণটা দিয়ে দিই, দেশে ও বিদেশে। বিদেশে হচ্ছে দেশে, বিদেশে, জলে ও স্থলে হবে, জলে স্থলে। তাহলে দেখো এখানে যেটা লোপ পাইনি সেটা হচ্ছে যে কোন সমসমান পদে কোনো বিভক্তি লোপ পাইনি। মনে আছে তো শিক্ষারা? একটু খেয়াল করো, আমরা সমসমান পদ কোনটাকে বলেছিলাম? আমরা যে ব্যাস বাক্য পাবো তার প্রত্যেকটি শব্দকে এক একটি সমসমান পদ বলে। তাহলে এখানে দেশে বিদেশে, দেশে ও বিদেশের মধ্যে যে সমসমান পদগুলো আছে তার মধ্যে এই বিভক্তিগুলো কোনোরূপ লোপ পায়নি। তাহলে লোপ যেহেতু পায়নি সেটাকে আমরা সরাসরি বলবো সেটা হচ্ছে অলোক দ্বন্দ্ব সমাস। আরেকটা আছে বহুপদী দ্বন্দ্ব। শিক্ষার্থীরা এতক্ষণ আমরা যে দেখেছি যে প্রত্যেকটা উদাহরণে দুটো করে এখানে পূর্বপদ আর পরপদ। এখন আমরা দেখাবো আমাদের ইয়াটাই বলে দিচ্ছি বহুপদী দ্বন্দ্ব। এখানে তাহলে পদ আরো বেশি থাকবে, 3টি, 3 বা বহুপদ, বহুপদে দ্বন্দ্বটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। তাহলে দেখো সাহেব, বিবি ও গোলাম। তাহলে এখানে আমরা এখানে কয়টা পদ পাচ্ছি? 2টারও বেশি, সেজন্য নাম হচ্ছে
বহুপদী দ্বন্দ্ব। আরেকটা দেখায়, যেহেতু আমি এখানে লিখেছি 3 বা বহুপদ, তাহলে বহুপদ আরেকটা একটু বড় থেকে দেখায়। হাত, পা, নাক, মুখ ও চোখ। এগুলো তোমরা আবার অঙ্গবাচক দ্বন্দ্বের সাথে মিলিয়ে ফেলবে না। ওখানে শুধু হচ্ছে পদ দুইটা, পূর্বপদ এবং পরপদ, আর এখানে পদ হচ্ছে অনেকগুলো, হাত, পা, নাক, মুখ, চোখ। তাহলে এই জন্য এটা কোনটাতে যাবে? বহুপদী দ্বন্দ্ব সমাস। মুখ, একটা হচ্ছে চোখ। তাহলে আমাদের এই হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ, এবং যেগুলো আরেকটু মনে রাখতে হবে সেগুলো হচ্ছে অলুক দ্বন্দ্ব কোনটা এবং বহুপদী দ্বন্দ্ব কোনটা। মূলত আমাদের সমাসের মধ্যে হচ্ছে পূর্বপদ এবং পরপদ কোনটা, এইটার ভিত্তিতে আমরা সমাসগুলো নির্ণয় করব। এখন ছোট্ট তোমাদের একটা আমি বাড়ির কাজ দিচ্ছি, যেগুলো তোমরা বাসায় অনুসরণ করবে, তারপর বইয়ের সাথে মিলিয়ে দেখবে তুমি যেটা চিন্তা করছো ওটার সাথে মিলেছে নাকি। নয়তো তুমি পরীক্ষার সময় ঠিক করতে পারবে না এটা কোন অর্থে দ্বন্দ্ব, এটা কি মিলনার্থক, বিরোধার্থক নাকি সমার্থক। দিয়ে যাচ্ছে হাট বাজার, জমা খরচ, জন্ম মৃত্যু, মা বাবা, খাতাপত্র, পথে ঘাটে, গ্রামে গঞ্জে, আয় ব্যয়, আসল নকল, সাপ নেউলে, স্বাদে গন্ধে, মাঠে ঘাটে। তাহলে শিক্ষার্থীরা আমাদের আজকে ক্লাস প্রায় শেষ। এগুলো তোমরা বাসায় অনুশীলন করবে এবং বইয়ের সাথে মিলিয়ে দেখবে, যেগুলো আমি বুঝিয়ে দিয়েছি কোনটা কোন দ্বন্দ্ব সমাসের উদাহরণের মধ্যে পড়ছে, এগুলোই তোমাদের এসএসসিতে বহু নির্বাচনীতে থাকবে। তাহলে শিক্ষার্থীরা আজকে এখানে শেষ করছি। আগামী ক্লাসে আবার সমাসের দ্বিতীয় পর্ব নিয়ে আবার দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।